Hi there, welcome back to English at Deo Mission. আজকে আমরা পড়ব পজিটিভ ভার্ব। তাহলে চলো দেখি আজকে পজিটিভ ভার্বের ডেফিনেশনে কি আছে। ঠিক আছে? A causative verb is a verb that shows that the subject causes, forces, allows or helps another person to do an action instead of doing the action by himself. অর্থাৎ পজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেই ভার্বকে সেন্টেন্সের সাবজেক্ট ব্যবহার করে অন্য কাউকে দিয়ে কোনো কাজ করানোর জন্য। তাহলে যে ভার্ব নিজে কোনো কাজ করে না কিন্তু অন্য ভার্বকে দিয়ে কাজ করায়, সেই ভার্বকে আমরা পজিটিভ ভার্ব বলবো। বাংলা সংজ্ঞাটা এরকম আছে, যে ভার্ব দ্বারা বোঝায় যে সাবজেক্ট নিজে কাজ না করে অন্য কাউকে কাজ করাতে বাধ্য করে, তাকে অনুমতি দেয় বা সাহায্য করে, তাকে পজিটিভ ভার্ব বলে। অর্থাৎ পজিটিভ ভার্ব সেন্টেন্সের মেইন ভার্ব, কিন্তু তারা নিজে কাজ করে না, অন্য কাউকে দিয়ে কোনো কাজ করায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভ ভার্ব কি আছে? পজিটিভ ভার্ব এখানে দেখছি পজিটিভ ভার্ব ইজ আ ভার্ব দ্যাট শোজ দ্যাট, যেটা দেখায়, কি দেখায়? দ্যাট, যে দি সাবজেক্ট কজেস, ফোর্সেস, অ্যালাউস অর হেল্পস কাকে? another person or thing to do an action instead of doing the action by himself. অর্থাৎ যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট দেখায় যে সে নিজে ওই কাজ করছে না, অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছে, সেই ভার্বকে আমরা পজিটিভ ভার্ব বলবো। ঠিক আছে? একটু এক্সাম্পলে যদি যাই আমরা, তাহলে কি দেখব? এরকম পজিটিভ ভার্বের সংখ্যা আছে 5টি। মেক, হেল্প, হ্যাভ, লেট এবং গেট। এই পাঁচটি হচ্ছে আমার পজিটিভ ভার্ব। তো এই 5টি পজিটিভ ভার্বের ব্যবহার একটু ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন রকমের। তো আমরা এখন ডিটেইলস অন বাই অন দেখব যে তাদের ব্যবহারটা কি রকম। ফার্স্ট অফ অল, ইট ইজ মেক। সাবজেক্ট কাউকে কাজ করতে বাধ্য করে। সাবজেক্ট কাউকে কি করে? কাজটা করতে বাধ্য করে। অর্থাৎ সাবজেক্ট নিজে করে না, কিন্তু অন্য কাউকে কাজটা করাতে বাধ্য করে। এরকম ক্ষেত্রে আমরা মেক কথাটা ব্যবহার করি, মেক ভার্বটা ইউজ করি। এখন এই মেক ভার্ব যখন ইউজ করতে যাই, তখন দেখি এরা দুটো স্ট্রাকচারে বসতে পারে, অ্যাক্টিভ স্ট্রাকচারে আর একটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচারে। অ্যাক্টিভ স্ট্রাকচারে কিভাবে বসে? অ্যাক্টিভ স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট বসে, ফাইন, তারপরে মেক বসে। এই মেকটা এনি টেন্স, শুধুই যে মেক বসবে তা কিন্তু না, এটা এনি টেন্সে হতে পারে, যে কোনো টেন্সে হতে পারে। 12টা টেন্সের যে কোনো টেন্সের মেইন ভার্ব হিসেবে মেক যদি থাকে সাবজেক্টের পরে, তাহলে দেখব তারপরে একটা অবজেক্ট থাকবে। সেই অবজেক্টের পরে যে ভার্বটা আসবে, সেই ভার্বটা হবে কি? বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? এক্সাম্পল বলা যায়, দি টিচার মেড দি স্টুডেন্টস রাইট দি লেসন। এখানে টিচার হচ্ছে আমার সাবজেক্ট। ওকে ওকে ফাইন। আর এই যে মেড আছে, এটা এই মেকের, এই যে মেকটা বলেছি, এই মেকের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে কি? V2, অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে বসেছে। দ্যাটস ফাইন। এরপরে কি আছে? দি স্টুডেন্টস, এটা হচ্ছে আমার অবজেক্ট। তারপরে কি আছে? এই যে রাইট আছে, এই রাইটটা হচ্ছে আমার V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে কি আছে? অবজেক্ট বা আরো অন্য কিছু আছে, তো এটা আমার কনসার্ন না। আমি সাবজেক্ট, পজিটিভ ভার্ব মেক, অবজেক্ট দি স্টুডেন্টস, রাইট পেয়ে গেছি। বাকি আরো কিছু পেলেও পাইতে পারি, কিন্তু সেটা বড় কোনো ইস্যু না। এরপর এখানে একটা জিনিস খেয়াল করবা যে অ্যাক্টিভ, এটা কিন্তু দেখো, দি টিচার মেড দি স্টুডেন্টস, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বাধ্য করেছিল রাইট দি লেসন, লেসনটা লেখার জন্য। তাহলে এখানে রাইটের ফর্মটা আছে কি? বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ অ্যাক্টিভ মুডে আছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যাক্টিভ মুডে আছে, এজন্য এখানে ভার্ব 1 হয়েছে।
দ্বিতীয় এক্সাম্পলে আছে কি হি মেক্স মি ওয়ার্ক হার্ড। হি সাবজেক্ট, হিটা হচ্ছে আমার সাবজেক্ট, আর এই মেক্স হচ্ছে আমার মেইন ভার্ব অর্থাৎ পজিটিভ ভার্ব, তারপরে মিটা হচ্ছে আমার অবজেক্ট, আর এই ওয়ার্ক হি মেক্স মি ওয়ার্ক, এই ওয়ার্কটা হচ্ছে আমার ভার্ব অন, যেটা বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এখানে দেখো এখন ওটা দেখবো যেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। অ্যাক্টিভে কখন বুঝবো? যখন ভার্বের মূল ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করে, তাহলে এখানে ফোর্স করছে বা বাধ্য করছে আমাকে, কে করছে? সাবজেক্ট হি, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। আর যদি প্যাসিভ কখন বলি? যখন আমরা রিসিভ দি when we receive the action, তখন সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। আমরা সেটা একটু পরে দেখব। তাহলে নেক্সট উদাহরণে কি দেখছি? দি নয়েজ, এই নয়েজটা হচ্ছে আমার কি? সাবজেক্ট। ওকে, মেড এটা হচ্ছে V2, পাস্ট ইনডেফিনিট আছে। দি বেবি এইটা হচ্ছে আমার অবজেক্ট, কাকে বাধ্য করেছিল? দি বেবি, বেবিটাকে। আর এইটা হচ্ছে আমার V1। এখন মনে মনে আসলে এটা শেখার মূল কারণটা কি ভালো করে, এখান থেকে এডমিশনে কোয়েশ্চেন আসে, এখান থেকে রাইটিং এ আমরা অহরহ ভুল করে থাকি, এখানে সঠিকভাবে আমরা 2 এর প্লেসমেন্টটা করতে পারি না, এখান থেকে বিসিএস বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন আসে। তাই এটা এখন থেকেই ভালো করে শিখে যেতে হবে। এজন্য আমরা এত ডিটেইলস এটা পড়তে চাচ্ছি, ঠিক আছে? তাহলে দি নয়েজ মেড দি বেবি ক্রাই, এই নয়েজ বেবিকে বাধ্য করেছে কে? এই নয়েজ। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে আমরা এই কারণে এইখানে আমরা কি করেছি? ভার্ব 1 বসিয়েছি, বেস ফর্ম। এখানে সবাই যে ভুলটা করে যে মেক যদি থাকে মেইন ভার্ব, তাহলে পরে যে ভার্বটা আসে সেকেন্ড ভার্বের আগে সবাই টু বসায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ মেক যদি মেইন ভার্ব হয় এবং সে যদি অন্য কোনো ভার্বকে ফোর্স করে কোনো কিছু করার জন্য, তাহলে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে অন্য কোনো ভার্বের মাধ্যমে ফোর্স করে করতে, তাহলে সেই ভার্বটির আগে আমরা সেই ভার্বটির আগে আমরা টু বসাবো না, অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ফর্ম থাকবে, ঠিক আছে? এ কারণে রাইট, এ কারণে ওয়ার্ক, এ কারণে ক্রাই, এদের আগে আমরা কি বসাইনি? টু বসাইনি এবং বসানো যাবে না। ফাইন। নেক্সট বলেছি প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে কি হয়? অবজেক্টকে আমরা সাবজেক্ট করি, তাহলে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? এই অবজেক্ট এর কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, তারপরে এই অবজেক্ট অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম এবং প্রদত্ত সেন্টেন্সের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে বাই বা অন্য যে কোনো প্রিপোজিশন, তারপরে অন্যান্য অংশ। এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। তো মেকটা যখন থাকবে প্যাসিভ ভয়েসে, তখন কিভাবে থাকবে? তখন প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম থাকবে, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব থাকবে টেন্স ওয়াইজ, তারপরে মেকের পাস্ট পার্টিসিপল মেড হবে। অর্থাৎ আমরা প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করেছি। এইবারে দেখো এখানে একটু আগে কিন্তু অ্যাক্টিভে যখন ছিল তখন আমি টু ইউজ করিনি। এখন আমি কি করছি? এখন প্যাসিভে যে এখানে টু বসিয়েছি এবং এই যে বেস ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম এবং তারপরে ডট ডট অর্থাৎ বাকি অংশ যা থাকে তাই। তাহলে আমি এক্সাম্পলে কি দেখেছি? যে অ্যাক্টিভ হিজ প্যারেন্টস মেড হিম স্টাডি হার্ড। এখানে হিজ প্যারেন্টস মেড হিম স্টাডি হার্ড, এটা কিন্তু দেখো অ্যাক্টিভ ভয়েসে আছে, অর্থাৎ বাধ্য করার কাজটা তার প্যারেন্টস করেছে। তার মানে কি এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, সাবজেক্ট নিজেই কাজটা করছে বাধ্য করার। তাহলে এটাকে প্যাসিভ করলে এটা হচ্ছে আমার অবজেক্ট। এই অবজেক্টে আমি এখন কি করব? এই অবজেক্টকে আমি এখন সাবজেক্ট করব। ওকে ফাইন। তাহলে হিম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, আর এখানে টেন্স হচ্ছে আমার পাস্ট ইনডেফিনিট, এ কারণে অক্সিলারি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি বসে হচ্ছে ওয়াজ। তাহলে হি ওয়াজ, তারপরে মেড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, হি ওয়াজ মেড। এইবার যে স্টাডি এখানে বেস ফর্ম আছে অ্যাক্টিভ হয়ে যায়, এটা চেঞ্জ হয়ে টু বসবে এখানে, ঠিক আছে? তাহলে আমি এখানে কি বসাচ্ছি? টু স্টাডি, তারপরে যা আছে বসিয়ে দিলাম হার্ড, তারপরে প্যাসিভ ভয়েসে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাই বসাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাই। তাহলে বাই বসিয়েছি এখানে আমি, তারপরে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হিজ প্যারেন্টস এর অবজেক্টিভ ফর্ম হিজ প্যারেন্টসই। তাহলে আমাদের যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে কি, এখানে মেড অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্ব ছিল, এ কারণে দ্বিতীয় ভার্ব এখানে টু কিন্তু হয় নাই, এখানে টু বসে নাই। কিন্তু আমি যখন প্যাসিভ করতে গেলাম তখন কিন্তু আমি এখানে টু দিয়েছি। অর্থাৎ মেক যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হয় এবং তারপরে যদি অবজেক্ট থাকে এবং তারপরে যদি আর কোনো দ্বিতীয় ভার্ব বসে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে সেই দ্বিতীয় ভার্বের আগে টু বসবে না, কিন্তু প্যাসিভ ভয়েসে টু বসবে, ঠিক আছে? দ্যাটস ইট। নেক্সট
দ্বিতীয় ভার্ব যেটা পজিটিভ সেটা হচ্ছে হ্যাভ। ভেরি ইন্টারেস্টিং। দেখো অবজেক্ট সামবডি, অর্থাৎ এ ধরনের পজিটিভ ভার্ব যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হয় তাহলে তারপরে অবজেক্ট যদি ব্যক্তি হয়, সামবডি মানে কি ব্যক্তি, কোনো মানুষ বা কোনো এজেন্ট যারা মানুষের মতো আচরণ করতে পারে বা বলা হয় যে করে, তাহলে আমরা স্ট্রাকচারটা কি হবে একটু দেখো। যে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ ভার্বটা বসবে। এখন এই হ্যাভটা কিন্তু যে কোনো টেন্সে বসতে পারে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, ফিউচার, যে কোনো টেন্সে বসতে পারে। তো সেটা কি হতে হবে, তারপরে এই সামবডি থাকবে। তাহলে হ্যাভ আছে, সামবডি আছে, তারপরে যে ভার্ব হবে সেটা হচ্ছে ওয়ান। অর্থাৎ সাবজেক্ট হ্যাভ, তারপরে যদি অবজেক্ট হিসেবে কোনো ব্যক্তি বা কোনো মানুষ থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা দ্বিতীয় যে ভার্বটা আছে সেই ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান বসাবো, অর্থাৎ টু বসাবো না, মেকের মতোই। যেমন আই হ্যাড হিম রিপেয়ার দি ওয়াচ, এখানে দেখো সাবজেক্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট, হ্যাড হচ্ছে আমার এই যে পজিটিভ ভার্ব, পজিটিভ, আর এইটা হচ্ছে সামবডি অর্থাৎ ব্যক্তি মানুষ। তাহলে এইখানে কি হবে, এখানে টু, এখানে কিন্তু মনে হয় যে একটা টু হবে, নো এখানে টু হবে না, এখানে ভার্বের বেস ফর্ম বসবে। আই হ্যাড হিম রিপেয়ার দি ওয়াচ, এটা অবজেক্ট। এখন দ্বিতীয়টা দেখো, শি হ্যাজ দি মেড ক্লিন দি রুম, এখানে শিটা হচ্ছে আমার সাবজেক্ট, হ্যাজ হচ্ছে আমার ওই হ্যাভের থার্ড পারসনের সাথে এস যোগ করলে হ্যাভটা হ্যাজ হয়ে যায়, শি এর ক্ষেত্রে কি হয়ে গেছে, এটা হ্যাজ হয়ে গেছে, শি হ্যাজ। এখানে দি, এটা হচ্ছে আমার সামবডি, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, সামবডি আছে, অ্যাক্টিভ ভয়েস দেখার দরকার নাই। সাবজেক্ট তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে, বা হ্যাঁ এই ফর্মটা যদি থাকে, বা হ্যাভ যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হয় তখন তাহলে তারপরে যে ব্যক্তিবাচক যে অবজেক্টটা থাকবে, ব্যক্তিবাচক কেন বলছি, কারণ এখানে কিন্তু বলে দিয়েছি সামবডি, কোনো মানুষ হতে হবে বা মানুষের মতো এরকম একটা কিছু থাকতে হবে যে যাকে আমরা মানুষের গুণাবলী দিয়ে গুণান্বিত করতে পারি। তাহলে তারপরে যেটা বসবে সেটা হচ্ছে কি ভার্ব ওয়ান। তাহলে মেকের ক্ষেত্রেও কিন্তু অ্যাক্টিভ ভয়েসে দ্বিতীয় ভার্বের আগে প্রেজেন্ট ফর্ম বসছিল, তার আগে টু বসিনি। তাহলে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড যখন এটা পজিটিভ ভার্ব হিসেবে আমরা যখন ইউজ করব তখন দ্বিতীয় দেখব যে অবজেক্টকে, অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে তার আগে টু বসবে না দ্বিতীয় ভার্বটার আগে, ঠিক আছে। দি টিচার হ্যাড দি স্টুডেন্টস রাইট দি প্যারাগ্রাফ, টিচার ছাত্রদের দিয়ে প্যারাগ্রাফ লিখিয়েছিল, মানে টিচার হ্যাড, এই যে হ্যাড আসছে পজিটিভ ভার্ব, এই যে দি এটা সামবডি আসছে, তাহলে এইখানে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম বসিয়েছে, এখানে কিন্তু টু দেইনি, তারপরে বাকি অংশ আছে, অর্থাৎ শিক্ষক ছাত্রছাত্রীদেরকে দিয়ে প্যারাগ্রাফটা লেখালো, অর্থাৎ শিক্ষক ছাত্রদেরকে প্যারাগ্রাফটি লিখতে বাধ্য করেছিল বা ফোর্স করেছিল। তাহলে আমরা এখানে কি করব, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে আছে, আবার এখানে অ্যাক্টিভ কিন্তু মূল কনসার্ন না, কনসার্ন হচ্ছে কি সাবজেক্টের পরে হ্যাভটা যে কোনো টেন্সে থাকতে পারে, তারপরে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাই হচ্ছে ফ্যাক্ট, এটা সামবডি হলে এখানে ভার্বের বেস ফর্ম হবে, চোখ বুঝে, ঠিক আছে। এখানে কিন্তু আইএনজিও দেওয়া যাবে না। এইবার যদি অবজেক্টটা হ্যাভের ক্ষেত্রে অবজেক্ট যদি সামথিং হয়, মানে এনিথিং, সামথিং এনিথিং, তাহলে আমরা কি করব, তাহলে কিন্তু আমরা পরে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ইউজ করব। যেমন স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ সামথিং V3, তাহলে দেখো আই হ্যাড, এটা সাবজেক্ট, এই যে হ্যাড পেয়েছি, এইটা মাই ওয়াচ, এটা হচ্ছে আমার সামথিং, এটা হচ্ছে কি আমার সামথিং, তাহলে সামথিং এর পরে যে ভার্বটা বসবে সেটা কি পাস্ট পার্টিসিপল, রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ার্ড। শি হ্যাজ হার হেয়ার কাট, এখানে শি সাবজেক্ট, হ্যাজটা পজিটিভ ভার্ব, হারটা, এই হারটা হচ্ছে কি সামবডি, তাহলে এইখানে যে ভার্বটা বসেছে সেই ভার্বটা হবে কি V1, এখানে কিন্তু টু বসবে না, ও সরি এখানে হবে V3। এখানে এখন কথা হচ্ছে স্যার কাটের তো প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল কি, কিছু কিছু ভার্ব আছে যাদের তিনটি ফর্মই সেম, কাট কাট কাট, পুট পুট পুট, শাট 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 ইত্যাদি। তো এইখানে এই ভার্বটা আছে ভার্ব 3, তাহলে আমরা এখানে কি পেয়েছি, এই যে অবজেক্ট হিসেবে শি হ্যাজ হার হেয়ার, নট হার, হার হেয়ার কে তার চুল, চুলটা হচ্ছে সামথিং, তাহলে পরে যে ভার্বটা বসেছে এই ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, দেখা যাচ্ছে না কিন্তু বুঝে নিব আমরা এটা পাস্ট পার্টিসিপল। উই হ্যাড দি হাউস পেইন্টেড, উই সাবজেক্ট, হ্যাড পজিটিভ, দি হাউস এটা হচ্ছে সামথিং, তাহলে এটা হচ্ছে V3।
বুঝতে পেরেছো? তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড যদি পজিটিভ ভার্ব হিসেবে মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে দ্বিতীয় ভার্ব যেটা থাকবে থাকে, এবং তারপরে যদি অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম হয়, টু হয় না তার আগে। আর যদি বস্তু হয় বা এনিথিং সামথিং হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, পরের যে ভার্বটা আছে সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল ইউজ করব। ঠিক আছে? নেক্সট গেট। এখানে কিন্তু একইভাবে আগের নিয়মটার মতো হ্যাভের মতো কিছুটা মিল আছে এখানে, কিন্তু একটু ডিফারেন্স আছে। সেটা কি, যে ওইখানে সামবডি সামন আসছিল, আমরা সেখানে কি করেছিলাম, দ্বিতীয় ভার্বের আগে টু বসাইনি মেকের মতো। কিন্তু গেট যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হয় তারপরে যদি অবজেক্ট হিসেবে সামবডি মানে ব্যক্তি কোনো মানুষ আসে, তাহলে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কি হবে, এই টু প্লাস অ্যাক্টিভেই টু হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্ট গেট সামবডি, তাহলে কি হবে এখানে টু প্লাস ভার্ব ওয়ান হবে। ফর এক্সাম্পল, আই গট হিম টু রিপেয়ার দি ওয়াচ। তাহলে এখানে আইটা সাবজেক্ট, গটটা হচ্ছে আমার পজিটিভ ভার্ব, আর হিমটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে এই হিম অবজেক্ট হিসেবে বসছে ব্যক্তি, এটা হচ্ছে কি সামবডি, তাহলে আমার এইখানে টু রিপেয়ার হবে। ঠিক আছে, ডান। শি সাবজেক্ট, গেট পজিটিভ ভার্ব, দি স্টুডেন্টস সামবডি ব্যক্তি, তাহলে এখানে আমার টু প্লাস ভার্ব ওয়ান হবে, টু ফলো দি রুলস, টু বসেছে। উই গট দি ড্রাইভার টু স্টার্ট আর্লি, উইটা সাবজেক্ট, গটটা হচ্ছে আমার পজিটিভ ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা পজিটিভ ভার্ব, দি ড্রাইভার হচ্ছে আমার মানুষ, তাহলে সামবডি, রোবটও হতে পারতো, তো সামবডি। তাহলে আমরা পরে যে এই গেট থাকার কারণে এখানে কি হয়ে গেছে, টু প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ গেটের পরে যদি মেইন ভার্ব থাকে, তারপরে অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর যদি বস্তুবাচক হয় তাহলে পাস্ট পার্টিসিপল হ্যাডের মতো। এবার আসো, অবজেক্ট যদি সামথিং হয় তাহলে কি হবে, পাস্ট পার্টিসিপল হবে পরেরটা, লাইক হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাডের মতো। যে সামবডি, দেখো এখানে এরকম অর্থ, অবজেক্ট যদি সামথিং হয় তাহলে আমরা কি করব, সেটা পাস্ট পার্টিসিপল করব পরের যে ভার্বটা। যেমন সাবজেক্ট গেট সামথিং, এটা কি সামথিং কিছু একটা, তাহলে এখানে কি হবে, V3 হবে। এক্সাম্পল, আই সাবজেক্ট, গট পজিটিভ ভার্ব, মাই ওয়াচ এটা হচ্ছে আমার অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে কি সামথিং, তাহলে এইটা কি হবে, এটা V3 হবে, রিপেয়ার্ড V3 ভার্ব 3। শি গট হার হেয়ার কাট, এটাও কিন্তু V3, এখানে শি সাবজেক্ট, এখানে গট পজিটিভ ভার্ব, আর হার হেয়ার এটা হচ্ছে সামথিং যেটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবশ্যই এখানে এটা V3 হবে। একইভাবে দে সাবজেক্ট, এখানে গটটা পজিটিভ ভার্ব, আমি শর্টকাট ফর্মে লিখতেছি সব। দি রুম হচ্ছে অবজেক্ট যেটা হচ্ছে সামথিং, রুম হচ্ছে সামথিং মানুষ না, তাহলে এখানে যেটা বসবে সেটা হচ্ছে V3 ক্লিনড। বুঝতে পেরেছো? আই থিঙ্ক ইটস ওকে। নেক্সট, হেল্প। হেল্প যখন পজিটিভ ভার্ব হয় তখন দুটো স্ট্রাকচার বসতে পারে মেকের মতো, অ্যাক্টিভ স্ট্রাকচার, প্যাসিভ স্ট্রাকচার। অ্যাক্টিভ স্ট্রাকচারে ভেরি ইন্টারেস্টিং, যেখানে দুটো আনসারই রাইট, দ্বিতীয় ভার্বটির আগে টু দিলেও রাইট, না দিলেও রাইট, দুটোই রাইট। আর প্যাসিভে অবশ্যই টু দিতে হবে, না দিলে ভুল। ফর এক্সাম্পল, এখানে স্ট্রাকচার দেওয়া আছে সাবজেক্ট প্লাস হেল্প প্লাস অবজেক্ট বেস ফর্ম অথবা টু, দুটো অপশন দেওয়া আছে কিন্তু, V1 আর টু প্লাস, অথবা টু প্লাস V1 অথবা বেস ফর্ম, দুটোই রাইট। কখন? অ্যাক্টিভ স্ট্রাকচারে। যেমন জুনায়েদ হেল্পড মি, তাহলে আমাকে হেল্পিং এর কাজ জুনায়েদ করছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট এখানে অ্যাক্টিভ আছে। তাহলে কি আছে এখানে, ফিনিশও রাইট, টু ফিনিশও রাইট, কারণ অ্যাক্টিভ ভয়েসে আছে। মেইন ভার্ব হেল্প, তাহলে পজিটিভ ভার্ব এটা, তাহলে পজিটিভ ভার্ব মেইন ভার্ব হলে পরে অবজেক্টের পরে কি করব আমরা টু দিলেও রাইট, না দিলেও রাইট। কিন্তু একটু পরে আসছি, দে কিন্তু এখানে সাবজেক্ট, হেল্প কিন্তু এখানে ভার্ব, পজিটিভ ভার্ব, আর ইচ আদার, ঠিক আছে, এই ইচ আদারের পরে দেখো এখানে একটা জিনিস শিখেছে, এটা কিন্তু হেল্প করেছে, প্রত্যেকে তারা হেল্প করেছে, এটা কিন্তু যে হেল্প করেছে তারা এখানে সাবজেক্ট হিসেবে আছে, তার মানে এটা অ্যাক্টিভ। তাহলে এইখানে কিন্তু আমরা ভার্ব অন দিয়েছি V1। এখন স্যার এখানে কি টু দিলে ভুল হতো?
না। এখানে আরেকটা আনসার হতো, কি আনসার হতো? টু সলভ। এটাও কিন্তু রাইট, কারণ অ্যাক্টিভে আছে। একইভাবে শি হেল্পস হার ব্রাদার লার্ন ইংলিশ, এখানে লার্ন ইংলিশও রাইট, আবার এখানে টু লার্ন ইংলিশ সেটাও রাইট, দুটোই রাইট। আবার একইভাবে দি টিচার হেল্পড দি স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দি লেসন, এখানে দেখো যে সাবজেক্ট এটা, এটা পজিটিভ ভার্ব, দি স্টুডেন্টস এটা হচ্ছে আমার অবজেক্ট, কিন্তু আছে কি সে অ্যাক্টিভ স্ট্রাকচারে, তাহলে আমি এখানে আন্ডারস্ট্যান্ড দিয়েছি, এটাও রাইট। আবার যদি আমি এখানে টু আন্ডারস্ট্যান্ড দেই সেটাও রাইট, কেন? অ্যাক্টিভ ভয়েসে। তাহলে হেল্প যদি পজিটিভ ভার্ব হিসেবে থাকে তাহলে অ্যাক্টিভ স্ট্রাকচারে টু দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু প্যাসিভ স্ট্রাকচারে অবশ্যই দিতে হবে, না দিলে ভুল যাবে। যেমন প্যাসিভ স্ট্রাকচার অবজেক্ট প্লাস, অর্থাৎ এখানে অবজেক্ট মানে এজন্য বলছি যে সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলেই তো প্যাসিভ হয়, তাই না? তাহলে সেই অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হয় প্যাসিভে, তাহলে সেই অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম এখানে বসবে, বসার পরে কি বসবে? টেন্স ওয়াইজ অক্সিলারি ভার্ব, টেন্স ওয়াইজ কার সাথে? হেল্পের সাথে টেন্স ওয়াইজ অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি বসবে, তারপরে হেল্পের পাস্ট পার্টিসিপল বসবে প্যাসিভে, তারপরে অবশ্যই টু দিতে হবে এখানে, তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আমরা প্যাসিভে যেটা করি। টু না দিলে কিন্তু এখানে ভুল। অ্যাক্টিভে কিন্তু আমরা টু দিয়েছি সেটাও রাইট বলেছি, দেইনি সেটাও রাইট বলেছি, কিন্তু প্যাসিভে অফকোর্স ইউ হ্যাভ টু পুট টু বিফোর দি বেস ফর্ম অফ দি ভার্ব। যেমন অ্যাক্টিভ জুনাইদ হেল্প মি ফিনিশ, টু ফিনিশ, দুটোই রাইট। কিন্তু এটাকে যখন আমি প্যাসিভ করছি তখন কি হচ্ছে? আই এইটাকে সাবজেক্ট করেছি, মি এর সাবজেক্টিভ ফর্ম আই, টেন্স হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এটা ভি2 তে আছে, তাহলে এখানে অক্সিলারি হচ্ছে ওয়াজ, আই ওয়াজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প। এখন যে এখানে যে ফিনিশটা বসাবো সেই ফিনিশের কি আমি দুটোই রাখবো? ফিনিশ দিলেও কি রাইট হবে আর টু ফিনিশ দিলেও কি রাইট হবে? না, এখানে কিন্তু দুটোর অপশন নেই, এখানে একটা রাইট, সেটা হচ্ছে কি? টু, অবশ্যই টু দিতে হবে প্যাসিভে। সেকেন্ডটা দেখো, উই উইল হেল্প দেম ডু অর টু ডু দি আনসার, এটাও রাইট, এটাও রাইট। কেন রাইট? অ্যাক্টিভ স্ট্রাকচার আছে, কিন্তু এটাকে যখন আমি প্যাসিভ করব তখন কি হবে? এই দেম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, তারপরে ফিউচারে উইল থাকলে কি হয়? উইল বি হয়, তারপরে এই যে হেল্প আছে, হেল্পের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্পড। এখন এইখানে কি করব? এখানে কি ডু দিব না টু ডু দিব? এই একটা রাইট, এখানে কিন্তু শুধু ডু দিলে ভুল যাবে, ঠিক আছে? তাহলে হেল্প যদি অ্যাক্টিভে থাকে মেইন ভার্ব হিসেবে, পজিটিভ ভার্ব হিসেবে, তাহলে দ্বিতীয় ভার্বের আগে টু দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু প্যাসিভ যখন তখন অবশ্যই টু দিতে হবে, না দিলে ভুল যাবে, ঠিক আছে? এখানে একটা জিনিস কিন্তু অনেকে ভুল করে, হেল্পকে মেইন ভার্ব দেখে পজিটিভ ভার্ব রেখে দ্বিতীয় ভার্বের আগে পরে সাথে আইএনজি করে, ওটাও কিন্তু ভুল, ওটাও করা যাবে না। এবার আসলে লেট, ইটস ভেরি ইন্টারেস্টিং হিয়ার দ্যাট যে লেটের ক্ষেত্রে লেট যদি পজিটিভ ভার্ব হয় তাহলে দ্বিতীয় যে ভার্বটা হবে সেটা অ্যাক্টিভ প্যাসিভ কোনো স্ট্রাকচারেই টু বসবে না, সব সময় ভার্বের বেস ফর্ম হবে, অ্যাক্টিভও হবে না, দ্বিতীয় ভার্বের আগে প্যাসিভও হবে না, সোজা কথা। তাহলে কি হচ্ছে দেখো, এখানে দি টিচার, এটা সাবজেক্ট, লেট এখানে এস বাই এস হয়নি, তার মানে হচ্ছে এটা ভি2। দি টিচার লেট দি স্টুডেন্টস গো হোম আর্লি, শিক্ষক ছাত্রদেরকে আগে আগে বাড়ি যেতে অনুমতি দিয়েছিলেন। তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট আর এটা হচ্ছে আমার সাবজেক্ট। এখন অবজেক্টকে সাবজেক্ট করো, ও সরি, এটা হচ্ছে আমরা অ্যাক্টিভে আছি, ঠিক আছে, ওকে ফাইন ফাইন, আমরা এটা অ্যাক্টিভে আছি। তাহলে লেটের ক্ষেত্রে কি বলেছি? অ্যাক্টিভ প্যাসিভ কোনো ভার্বের আগেই কি হবে না, এখানে টু দিলে কাটা, কারণ এখানে পজিটিভ ভার্ব লেট, এই জন্য অ্যাক্টিভ ভয়েসও দ্বিতীয় ভার্বের আগে টু হবে না। একইভাবে হি লেটস মি ইউজ হিজ ফোন, এখানে যদি তুমি টু দাও কাটা, টু দিলে ভুল। মাই প্যারেন্টস লেট মি চুজ, মাই প্যারেন্টস সাবজেক্ট, লেট ভি2, মি অবজেক্ট, চুজটা বেস ফর্ম, এখানে যদি তুমি টু দাও টুটা কিন্তু কাটা। অর্থাৎ লেট যদি মেইন ভার্ব হয়, পজিটিভ ভার্ব হয়, তাহলে দ্বিতীয় ভার্বের আগে অ্যাক্টিভ প্যাসিভ কোনো স্ট্রাকচারে টু বসবে না, ঠিক আছে? এবার দেখো প্যাসিভও ঠিক একই কাজ করা হয়েছে, হি, এটা তোমরা দেখে বুঝে নিবে, হি লেটস মি ইউজ হিজ পেন, এখানে হিটা সাবজেক্ট, লেটটা হচ্ছে আমার পজিটিভ ভার্ব যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এজন্য এস বসেছে, হি সাবজেক্ট, এর কারণে মিটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার পজিটিভ ভার্ব। তাহলে
হি লেটস মি, এইখানে ইউজের আগে কিন্তু টু দিলে কাটা, কারণ অ্যাক্টিভ প্যাসিভ কোথাও টু হবে না। এখন এটাকে আমি প্যাসিভ করছি, তাহলে কি হবে? মি এর সাবজেক্টিভ ফর্ম আই, এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অক্সিলারি অ্যাম হয়। এখন তোমার মনে হতে পারে যে আই অ্যাম লেট, তারপরে লেটের পাস্ট পার্টিসিপল লেট লেট লেট, এটা হচ্ছে ভার্ব 3 V3। আর এইখানে কিন্তু টু যদি দাও তুমি কাটা যাবে, কারণ অ্যাক্টিভ প্যাসিভ কোনো ক্ষেত্রেই লেট যদি পজিটিভ ভার্ব হয় তাহলে তার আগে টু বসবে না, তার সাথে আইএনজিও বসবে না। ঠিক আছে? একইভাবে দ্য লেট মি ডু দি ওয়ার্ক, আর এটাকে প্যাসিভ করছি আই ওয়াজ লেট ডু দি ওয়ার্ক, কোনো ক্ষেত্রেই কিন্তু এখানে টু হবে না। ঠিক আছে? তাহলে লেট অ্যাক্টিভ প্যাসিভ যে কোনো স্ট্রাকচারে মেইন ভার্ব যদি হয় তাহলে দ্বিতীয় ভার্বের আগে টু বসবে না, আইএনজি বসবে না। ঠিক আছে? দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা আজকে কি শিখলাম? 5টি পজিটিভ ভার্ব, মেক, হেল্প, লেট, গেট এবং হ্যাভ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে যে কমেন্ট করতে পারো, আমরা তোমার পিডিএফ ফাইল দিয়ে দিব। ঠিক আছে? আর যদি না বুঝো আমাদেরকে কমেন্ট করো, আমরা সেটা বুঝিয়ে দিব। ইউ ক্যান ইনবক্স মি অলসো। ঠিক আছে? আমি সেখানে তোমাদের সলিউশন দিয়ে দিব। ঠিক আছে? আর কারো যদি কোনো কোয়ারি থাকে এখানে, তোমরা এখানে বলতে পারো কমেন্ট সেকশনে গিয়ে, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর এগুলো কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিওর সাথে তোমরা অবশ্যই এটার পিডিএফ ফাইল পেয়ে যাবে ইনশাআল্লাহ ভেরি সুন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা খুব ইম্পর্টেন্ট ছিল, আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।